গুড মর্নিং। ঘড়িতে বাজছে সকাল 7:05 আর আজকের আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে আজকে প্রথমে গেছিলাম একটু ব্যালকনিতে, কারণ ওয়েদারটা আজকে বেশ মনোরম ছিল, তাই সেটাই একটু এনজয় করে চলে এলাম সোজা কিচেনে। কেননা বেশিক্ষণ আবার এনজয় করা যাবে না, বেটুর আছে স্কুল, তাই টিফিন বানাতে হবে। যদিও এখন বেটুর এক্সাম চলছে, সেজন্য সকাল থেকে 12:30টার সময় স্কুলটা ছুটি হয়ে যায়, তাই দুটো টিফিন আর বানাতে হয় না, ব্রেকফাস্টের জন্য কিছু একটা বানিয়ে দিলেই হয়। তবে আজ একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, ঘুমটা ভেঙে গেছিলো, আর তাই আজকে প্যানকেকটা বানিয়ে দেবো বেটুকে। প্যানকেকের জন্য তো জানোই মিক্সচারটা আমি বানিয়ে রাখি আগের থেকে, সেটা তোমরা আমার আগের ব্লগে দেখেছো। এবার ওটাকে জাস্ট মিক্স করে আমি বানিয়ে নেব। বেটুর প্যানকেক তো বানানো কমপ্লিট হয়ে গেছে, টিফিন রেডি। এবার ওটাকে আমি টেবিলে শিফট করে দিয়ে জলটাও আমি ভরে রেখে দিয়েছি, কেননা জলটা না বেশিরভাগ সময় দিতে ভুলে যাই না হলে। এবার গেলাম বেটুকে ডাকতে, বেটুর পাপা অলরেডি উঠে পড়েছে, আর বেটুকে ডাকতে গেলাম একটু লেট করেই, কেননা কাল থেকে জানো তো ছেলেটার একটু শরীরটা খারাপ। হঠাৎ করে দেখছি বিকেল থেকে জ্বর, মানে একই এক্সামের সময় আর জ্বর বাঁধিয়ে বসে আছে। কীভাবে যে ঠান্ডা লেগে গেল, আসলে আগের দিন ওই যে একটু ঘুরতে বেরিয়েছিলাম না সবাই মিলে, তাই একটু ঠান্ডাটা লেগে গেছে লেট করে স্নান করার ফলে। কিন্তু কি করব, এক্সাম আছে তাই স্কুল পাঠাতেই হবে, তাই তাড়াতাড়ি তুলে ওকে পাঠিয়ে দিলাম ব্রাশ করে একটু বসতে, একটু রেস্ট করুক, তারপরে আমি ওকে ওষুধ খাইয়ে রেডি করব। তো তার ফাঁকে ভাবলাম বিছানাটা ঝট করে তুলে নিই, না হলে লেট হয়ে যাবে। আর বিছানাটা তুলে নিলে অনেকটা কাজ আমার সারা হয়ে যায়, সকালবেলায় তো এই কাজগুলোই পড়ে থাকে বলো, অনেক বড় বড় কাজ। তো বিছানাপত্র তুলে জানলা দরজা যা ছিল সবকে খুলে দিই, যাতে একটু ফ্রেশ হাওয়াটা সকালবেলার ঘরের ভেতরে ঢুকতে পারে। তো সেসব জানলা দরজা খুলে দিয়ে আমি এবার গেলাম বেটুকে বাকিটা রেডি করতে। আর সকালে তো ও কিছু খেয়ে যাবে না, তাই অতটা চাপ নেই। বেটুর পাপা এদিকে অলরেডি টিভি চালিয়ে বসে গেছে, আর এই বিছানাটা ভাবলাম একটু ক্লিন করে নিই। বেটু ততক্ষণে একটু বসে আছে সোফার মধ্যে। এই বিছানাটা তো মেনলি বেটুই ইউজ করে, মানে ও সারাদিন এটাতে খেলে পড়ে সব কিছু। আর বাচ্চাদেরকে জানো তো একটা তো রুম দিতেই হবে যেখানে ওরা নিজেদের মতো সব কিছু এলোমেলো করে রাখবে। গুছিয়ে রাখাটা জানি আমাদের বড়দের পছন্দ, কিন্তু বাচ্চাদের জন্য একটা রুমের স্পেস অবশ্যই দরকার, যেখানে ওরা নোংরা করবে, খেলবে, কাগজ দিয়ে অনেক কিছু বানাবে। এমনিতেই তো আজকালকার বাচ্চারা বাইরে বেরোতে পায় না, তাতে যদি ঘরের মধ্যে একটু এসব নিজের মতো করতে না দিই, তাহলে কিন্তু ওরা ভীষণ সাফোকেটেড ফিল করবে। তাই আমি যতটা পারি এই রুমটাকেও অগোছালো করে রাখলেও কিছু বলি না, তবে পরিষ্কার করাটা আমি ওকে শেখাই, যে নিজে যে জিনিসটা নিয়ে নিজে নোংরা করছো সেগুলো নিজের জায়গায় রেখে গুছিয়ে রাখো। এখনও পুরোটা শিখিয়ে উঠতে পারিনি, আস্তে আস্তে আশা করছি ও শিখে যাবে। তো বেটু এখানে ইউনিফর্ম পরে নিয়েছে, ও মোটামুটি রেডি, সক্সটা পরিয়ে এবার ওকে স্কুলে পাঠাবো। বেটু স্কুল বেরিয়ে গেছে, ঘড়িতে প্রায় 8:30 বাজে। আমি লেগে পড়েছি আমার কাজে। অন্যদিন চা খেয়ে কাজে লাগি, আজকে ভাবলাম চা খাওয়ার আগে আমার ক্লিনিংয়ের কাজটা সেরে নিই ঝটপট, না হলে সেই ফোনটা নিয়ে যখন চা নিয়ে বসে যায় না, অনেকটা লেট হয়ে যায়। তাই আজকে ঝাড়াঝাড়ি কাজটা করে নিই। এটা আমার মোটামুটি রেগুলারেরই কাজ বলতে পারো, তবে যেদিন আমি ডিপ ক্লিনিং করি সেদিন একটু সময় লাগে। আর আজকে ডিপ ক্লিনিংয়ের ব্যাপারটা নেই, জাস্ট নর্মাল ঝাড়াঝাড়িগুলো করে নিই। আসলে ঘর তোর নিজে যদি পরিষ্কার রাখো নিজেরও ভালো লাগে আর বাড়ির সবারও ভালো লাগে, না হলে হুট করে যখন গেস্ট চলে আসবে ঘর নোংরা থাকবে, তখন কিন্তু ভীষণ অকওয়ার্ড ফিল হয়। এটা আমি খুব ফিল করেছি। হয়তো কখনো পরপর দুদিন ক্লিনিং করিনি বা শরীর খারাপ পরিষ্কার করা হয়নি, তখনই দেখি গেস্ট আসে আর ঘরটা অগোছালো হয়ে থাকে, নিজেকে ভীষণ বাজে লাগে। তাই আমি রোজই পরিষ্কারটা করে নিই। তবে ইদানিং এখন কাজের চাপে একদিন ছাড়া সেটা করি। আর শুধু ক্লিনিং করলেই তো হয় না, আমার গাছ আছে, আমার বাচ্চাগুলো, সেগুলোকে একটু ভালো করে জলে ছিটে দিয়ে দিয়েছি, কেননা গরমটা ভালোই পড়ে গেছে। আর তারপরে জানলার এই যে জানালাটা আছে সেটাও আমি ভালো করে একটু ধুয়ে নিই। এটা রোজ ধুয়ে নিলে যে ধুলোগুলো পড়ে সেগুলোও ক্লিন হয়ে যায়। না, রোজ ধুয়ে নিই বললে ভুল হবে, একদিন ছাড়া ছাড়া করি, প্রতিদিন করা হয়ে ওঠে না। আর তার মধ্যে এই গ্রিলগুলোও একটু পরিষ্কার করে নিই, যেহেতু আমাদের ব্যালকনি ভরসা জামা কাপড় কাচার জন্য, সেজন্য গ্রিলগুলো রেগুলার একটু পরিষ্কার করে নিই। ধুলো তো ভালোই বসে বলো। আর তাছাড়া আমাদের আবার পাশের বিল্ডিংটাই না নতুন কাজ হচ্ছে, নতুন বিল্ডিং হচ্ছে, তো সেটার ধুলোগুলো ভালোই জমা হয়, সেজন্য এই ব্যালকনিটাকে রোজ মোটামুটি পরিষ্কার করতে হয়। আর পরিষ্কার করতে করতে এদিকে আমার ওয়াশিং মেশিনও টি করা শুরু করে দিয়েছে, জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে। আসলে সকালে ঘুম থেকে উঠেই বেটু যখন নিজের কাজ করে ব্রাশ করে, সেই সময় আমি জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিই। তাহলে ও যখন স্কুল যায়, আমি যখন আমার আদার্স কাজগুলো করি বা চাটা খেতে বসি, তখন আমার জামা কাপড়গুলো কাচা হয়ে যায়, তাহলে ওগুলো চটজলদি মেলে দিই। আর এত গরমে তো আর ছাদে যাওয়া পসিবল হয় না, আর ছাদে গেলেও জামা কাপড় পুরো পুড়ে ছাই হয়ে যাবে, সেজন্য ব্যালকনিতেই দিয়ে দিই।
মোটামুটি সকালের 1 রাউন্ড কাজ সেরে আমার চাটা খেয়ে আমি আজকে চলে এসেছি কিচেনে। ওই যে বললাম আজকে লেট করবো না ভেবেছি, তাই চাটা জলদি খেয়ে নিয়ে কিচেনে চলে এসেছি রান্নাবান্না করতে। আসলে লেট করে দিলে অনেকটা লেট হয়ে যায়, আর এখন একটু রান্নাবান্না করতে হয়, তো মা বাবাও আছে, তাই সময়টা লেগে যায় অনেক। এদিকে রান্না করতে এসে দেখি চাল প্রায় শেষ হয়ে গেছে, আর চালের যে জায়গাটায় চাল রাখা হয় সেটাকে জানো তো পুরো খালি করতে নেই। আমি এটা দেখে এসেছি, আমার বাড়িতে মা যখন চাল শেষ হয়ে যেত একটুখানি চাল থাকতে থাকতেই বাকি চালটা ভরে নিত, তো আমিও সেটাই করছি, বালতিতে বাকি চালটা এখানে ঢেলে নিচ্ছি। আর আমাদের তো বালতিতেই চাল রাখা হয়, তারপরে যা চাল দেওয়ার দিয়ে দিলাম। এদিকে মা সবজিটা কেটে রেখে গেছিলো। মা থাকলে আমার একটা জিনিসে খুব সুবিধা হয়, মা সবজিগুলো কেটে রেখে দিলে আমার রান্নাবান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। বাই দ্য ওয়ে, আজ থেকে কিন্তু আমি নতুন কড়াই ইউজ করছি, কেননা পুরোনো কড়াইগুলো একদম নষ্ট হয়ে গেছে, সব ননস্টিকের তো পুরো কোটিংটা উঠে নষ্ট হয়ে গেছে। আর ননস্টিকের কড়াইয়ে যখন অর্ধেক কোটিং উঠে যায়, অর্ধেকটা থাকে, সেটা খাওয়াও একদম ভালো নয়, পয়জনাস বলতে পারো। তো সেই জন্য এই দুটো নতুন কড়াই আমি কিনেছি, অনলাইনে অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, ভিনোদের। তো এই কড়াইগুলো আমার বড্ড ভালো লাগে, ট্রিপলি অ্যালুমিনিয়ামের লেয়ার দেওয়া থাকে তো কোটিং, সেজন্য এটাতে রান্নাবান্না পুড়ে যায় না। দেখো, জোর আঁচে রান্না করলে সব কিছুই পুড়ে যাবে, নর্মালভাবে করলে সেরকমভাবে কিছুই হবে না। তবে এই কড়াইগুলোকে ইউজ করার আগে ওটার যে নামের লেভেলটা থাকে, ওই প্লাস্টিকটাকে মানে কাগজটাকে তুলে দিয়ে আঠাটা কিন্তু রিমুভ করে দেওয়া খুব ইম্পর্ট্যান্ট। তো আমি সেই কাজটাই করছি কেরোসিন দিয়ে, যাতে আঠাটা না তুলে দিয়ে এটা যদি রয়ে যায়, রান্না করা শুরু করে দিই, ওটা পুরো কালো হয়ে যায়, উঠতে চায় না। তো কেরোসিন দিয়ে আমি সেটাই তুলছি। এবার চলে এসেছি আমি রান্নাতে। তো রান্নাতে আজকে মেন করব আলু পেঁয়াজের পোস্ত। বেটু যেহেতু 12:30টায় স্কুল থেকে ফিরে যাবে, ওর পোস্তটা একটু বেশি পছন্দ, তো ওর জন্যই পোস্তটা একটু বানাচ্ছি। আর বাকি রান্না তো সব আছে টুকটাক করে। তবে আজকে নতুন কড়াইয়ে রান্না করার যতটা আনন্দ ছিল, ততটাই আমাকে ঝামেলা পোয়াতে হয়েছে গ্যাসটার জন্য, জানো তো। গ্যাসটা আমাকে এত বেশি পরিমাণে জ্বালিয়েছে না, কি বলবো। হ্যাঁ, সে কথাই পরেই আসছি, তার আগে তোমাদেরকে বলে দিই, ওই যে কেরোসিনটা দিয়ে পরিষ্কার করেছিলাম না, হাতে দেখছি কেরোসিনের গন্ধটা তখনও আছে। তার মাঝে আমাদের দোতলার একজন কাকিমা এসেছিলো, তো কাকিমা এসে বললো যখন কেরোসিন দিয়ে পরিষ্কার করবে হাতে যদি গন্ধটা রয়ে যায়, তখন একটু সরষের তেল মাখিয়ে নিও। তো সরষের তেলটা মাখিয়ে নিলে গন্ধটা চলে যাবে। তো আমি দেখলাম সত্যি ট্রিকটা ভীষণ কাজে দিল। সরষের তেলটা যখনই হাতের মধ্যে লাগিয়ে নিলাম, আর কিন্তু কেরোসিনের গন্ধটা নেই। তো তারপরে আমি হাতটা মুছে নিয়েছিলাম, দেন আবার আমি রান্নাবান্নাতে লেগে পড়েছি। তো ওই যে বললাম গ্যাসের সমস্যাটা, এই গ্যাসটার কি সমস্যা জানো তো, গ্যাসের যে মাঝে ছোটো ছোটো বার্নারগুলো আছে, ওটা একটুখানি যদি নড়ে যায় তখন জ্বালাতে ভীষণ অসুবিধা হয়, শুধু গ্যাসটা বন্ধ হয়ে যায়। তো সেই সমস্যাটাই আজকে হচ্ছিলো ভীষণভাবে, এই গ্যাসটা শুধু বারবার বন্ধ হয়ে যাচ্ছিলো। দিয়ে বাবাইকে ডাকলাম, বাবাইকে বললাম তুই একটু হেল্প করে দে, গ্যাসটা ঠিক করে সে বসিয়ে জ্বালিয়ে দে, আমি তো তখন বাকি কাজগুলো করি। আর আমার ওই একটা গ্যাসে সারাদিন ধরে রান্নাবান্না করতে একদম ভালো লাগে না। তো নতুন কড়াইয়ে রান্না করার আনন্দ যতটা ছিল, ততটা আমাকে গ্যাসটা আজকে ভুগিয়েছে। প্রায় 1 ঘন্টা ধরে এইসব জব্ব করেছি আমি আর বাবাই দুজন মিলে। আর গরম, সে তো আর বলা যাবে না, এত মারাত্মক গরম পড়ে গেছে। অনেকক্ষণে প্রচেষ্টার পর মোটামুটি গ্যাসটা অন হয়েছে ঠিকঠাকভাবে। তারপরে আমি রান্নাবান্নাটা শুরু করে দিয়েছিলাম এখানে তাড়াতাড়ি। বাবা এদিকে কলেজ বেরিয়ে গেছিলো, আর রান্নাবান্না করা হলে তো শুধু হলো না, রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার পরিষ্কার করার কাজ। আমাদের আসলে মেয়েদের সকাল থেকে মানে পুরো দুপুর পর্যন্ত এইসব কাজ করতেই পেরিয়ে যায়। সকাল থেকে ঘুম থেকে ওঠার থেকে কাজ শুরু হয়, দিয়ে কখন যে সব কাজ সারতে দুপুর হয়ে যায় সেটা আমি বুঝতেই পারি না। মানে আমি সারাক্ষণ যদি বসে লেট করেও কাজ করি, তাহলেও আমার দুপুর 12টা 1টা বেজে যায়। আর যদি কন্টিনিউ কাজ করতে থাকি, তাও যেন কাজ বাড়তে সেই 1টা বেজে যায়। কী যে এত কাজ করি আমি জানি না, তবে সময়টা পেরিয়ে যায়। আগে যখন আমার মা বা শাশুড়ি মা রান্নাবান্না করতো, তো তখন আমি ভাবতাম যে ধুর এতক্ষণ ধরে রান্নাঘরে কী কাজ করছে। কিন্তু এখন যখন নিজে সেই দায়িত্বটা নিয়েছি, তখন আমি বুঝতে পারি যে সারাদিন রান্নাঘরে কী কাজ করতে করতে সময়টা পেরিয়ে যায়। আসলে একটার পর একটা কাজ লেগেই থাকে, তো সেসব কমপ্লিট করতে করতে অনেকটা সময় পেরিয়ে যায়। আর যেই সব হাজব্যান্ডরা থাকে না, যারা মনে করে যে বাইরে কাজ করে এলেই সব কাজ করা হয়, বাড়িতে থাকলে কোনো কাজ করা হয় না, তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে বাড়িতে একদিন থেকে আমাদের লাইফটাকে লিড করে তারা দেখতে পারে যে কী কী কাজ করতে হয়। ঘরে থেকে শুধু রান্নাবান্না করে নেওয়াটাও যে কত বড় কাজ, সেটা বোধহয় কেউ বোঝে না। যারা রান্নাবান্না করে তারাই জানে একটা সংসারের কত খুঁটিনাটি কাজ থাকে, তো সেগুলো কমপ্লিট করতে কতটা সময় লাগে বলো তো। আমরা তো সকাল থেকেই লেগে থাকি, ধরো হাউসওয়াইফরা। অবশ্যই যারা বাইরে চাকরি বাকরি করে তাদেরও সময়ের কাজের দাম আছে, তবে আমাদের মনে একটু বেশি পরিশ্রম লাগে, কোনো ছুটি ছাড়া বিনা শ্রমিকে আমরা এই কাজগুলো রেগুলার করে চলি, তাও আবার হাসি মুখে। তো 12টা 10 বেজে গেছে, কিন্তু আমি এখনও হাসছি, টায়ার্ড হয়ে গেছি, তবে হাসতেই কাজ করছি। এবার ঘরটা মুছে নিলে আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে। টায়ার্ড তো ভীষণ হয়ে গেছি অবভিয়াসলি, তবে ঘরটা মুছে নিয়ে এবার যাবো স্নান করতে। আর ঘর ক্লিনিংটা হচ্ছে সবথেকে বড় কাজ সারাদিনের মধ্যে।
স্নান করা আমার হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। এবার একটু যা কাজ, স্নান করে চুল আঁচড়ানো, সিঁদুর পরা, ক্রিম মাখা, তো সেই সব কাজগুলো করে নিয়ে আজ আমি ভাবছি, গাছে দেখলাম অনেকগুলো ফুল ফুটেছে নয়নতারা। আর আমার নয়নতারা মানে ওই গাছের একটা তোমাদেরকে রহস্য বলে রাখি, আমি জানো তো অনেকবার নয়নতারা গাছ লাগিয়েছি কিনে, চারা এনে, কিন্তু কোনোভাবেই গাছটাকে টেকাতে পারিনি। কিন্তু ওই যে বলে ভগবান যদি চায় সবই হয়। কোথার থেকে বীজগুলো উড়ে এসে আমার এখানে গাছ হয়ে, এত বড় গাছ হয়ে এত ফুল ফুটেছে। তো সেটা দেখে আমি তো ভীষণ খুশি হয়েছি। তাই আমি এত ফুল দেখে ভাবলাম ঠাকুরকে একটু ফুলটা দিয়েই আসি। যদিও মা পুজো দিয়ে দিয়েছিল, কিন্তু তাও একটু গিয়ে ফুলগুলো ঠাকুরকে দিয়ে সাজিয়ে দিলাম। সারাদিনের পর সকাল থেকে গাড়ির চাকা শুরু হয়, সেটা থামে হচ্ছে এই দুপুর 12:30 1টার সময়। এতক্ষণে এই যে বসলাম একটু ফ্যানের নিচে, মোটামুটি একটু শান্তি আর কি, ক্ষণস্থায়ী হলেও শান্তি। এবার বেটু আসবে, ওকে স্নান করাবো, খাওয়াবো, নিজেরা খাবো, বাসন ধোয়া আবার চলতে থাকবে। তারপরে মোটামুটি অনেকক্ষণের একটা গ্যাপ বলতে পারো। 12:52 বেজে গেছে। আর ফোনে আপাতত এই যে 3টে কি লাইন এসেছে, আমি জানি না কি গ্লিচ এখন স্যামসাংয়ের, তো ওটাকে সারাতে হয়নি এখনও, আপাতত এইভাবেই চলছে। আর আজকের মতো সকালের কাজ আমার সারা। স্নান করে আমি আর কিছু করি না, আমার করতে ভালোও লাগে না। এবার হচ্ছে আমার রেস্ট করার সময়। তো এই হচ্ছে আমার সকাল থেকে দুপুর পর্যন্ত কন্টিনিউ মেশিনের মতো কাজ করে চলা, যেটা আমার মাও করেছে, শাশুড়ি মাও করেছে, এখন আমার করার পালা। অ্যাজ আ মা, অ্যাজ আ ওয়াইফ, অ্যাজ আ কী বলবো, হাউস ওয়াইফ যাই বলো। তো চলতে থাকবে আমার কাজ এভাবেই, আর তোমরাও আমার সাথে এইভাবেই থাকো আর দেখতে থাকো আমি কীভাবে কী মেনটেন করি, কীভাবে কী করি উইদাউট এনি হাউস হেল্পার। অবশ্যই মা থাকলে একটু হেল্প করে দেয়, কিন্তু না থাকলে আমি একাই করি। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হেভেনলি ফ্রেন্ডশিপ। আর দেখতে থাকো, টাটা।